আগের ক্লাসে আমরা দেখেছিলাম পরীক্ষাগারে কিভাবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। আমরা দেখেছিলাম লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক এর বিক্রিয়ায় আমরা হাইড্রোজেন গ্যাস পেতে পারি। অর্থাৎ কি ঘটে এখানে? এখানে তুমি দেখতে পাবে যে ঘটনাটা ঘটছে, জিঙ্ক ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে অ্যাসিড থেকে, এবং যার ফলে তুমি কি পাবে? তুমি পাবে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। শুধুমাত্র জিঙ্ক ধাতুই নয়, এছাড়াও তুমি যদি ম্যাগনেসিয়াম, আয়রন বা অ্যালুমিনিয়াম এদের কারোর সাথে লঘু সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাও প্রতি ক্ষেত্রেই কিন্তু তুমি হাইড্রোজেন গ্যাস পাবে। কিন্তু কয়েকটি ধাতুকে তোমাদের মনে রাখতে হবে, যেমন কপার, সিলভার, গোল্ড বা মার্কারি। এই ধাতুগুলো কিন্তু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না, এরা কিন্তু হাইড্রোজেন গ্যাস দেবে না। তাহলে এই ধাতুগুলো মনে রাখবে তুলনামূলক কম সক্রিয় ধাতু। অর্থাৎ ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এবং অ্যালুমিনিয়াম যেমন সক্রিয়, যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে সক্ষম, কিন্তু কপার, সিলভার, গোল্ড, মার্কারি এই ধাতুগুলো কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে না। তাহলে এদের সক্রিয়তা তুলনামূলক কম। এছাড়াও আরও কিছু ধাতুর কথা আমি তোমাদের বলবো, যেমন ধরো সোডিয়াম ধাতু। এর সাথে যদি তুমি অ্যাসিডও লাগবে না, ঠান্ডা জলের বিক্রিয়া করো, অর্থাৎ শীতল অবস্থায় জলের বিক্রিয়া করো বা ঠান্ডা জলের বিক্রিয়া করো, তো শীতল জল বা ঠান্ডা জলের সাথে যদি এর বিক্রিয়া করো, দেখতে পাবে তৈরি হবে NaOH এবং হাইড্রোজেন গ্যাস। একইভাবে তুমি যদি ক্যালসিয়াম ধাতুর সাথে জলের বিক্রিয়া করো, সেই একই অবস্থায় শীতল জলের বিক্রিয়া করো, ঠান্ডা অবস্থায় জলের বিক্রিয়া করো, তুমি পাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। কিন্তু ম্যাগনেসিয়াম বা আয়রন এই ধাতুগুলো সোডিয়াম বা ক্যালসিয়ামের মতো অত সক্রিয় না হওয়ায় এদের ক্ষেত্রে জলের সাথে যখন তুমি বিক্রিয়া করবে, যেমন ম্যাগনেসিয়াম ধাতু যদি তুমি নাও, সেক্ষেত্রে কিন্তু কিছুটা উষ্ণ জল বা ফুটন্ত জলের প্রয়োজন হবে। আগের অবস্থায় যেমন শীতল জল দিয়ে বিক্রিয়া হলো, এখানে কিন্তু হাইড্রোজেন পাবে, কিন্তু এক্ষেত্রে তোমার ফুটন্ত জল বা উষ্ণ অবস্থার প্রয়োজন হবে। সেক্ষেত্রে তুমি পাবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। আবার দেখো, আয়রনের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে সাধারণ অবস্থায় কিন্তু কোনোভাবেই বিক্রিয়া হচ্ছে না। শুধুমাত্র এক্ষেত্রে জলই লাগবে না, আমরা যদি স্টিম নিই, অর্থাৎ জলীয় বাষ্প, উত্তপ্ত জলীয় বাষ্প নিই, তবে বিক্রিয়া করবে। এখানে লোহিত তপ্ত, অর্থাৎ লালভাবে উত্তপ্ত লোহিত তপ্ত, আমরা যদি লোহার উপর দিয়ে, লোহিত তপ্ত লোহার উপর দিয়ে যদি তুমি এই স্টিম পাঠাও, অর্থাৎ জলীয় বাষ্প বা গরম স্টিম পাঠাও, তবেই কিন্তু আমি পাবো এক্ষেত্রে ফেরাসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, যে সোডিয়াম এবং ক্যালসিয়াম যেহেতু ঠান্ডা জলের সাথেই বিক্রিয়া করতে পারছে, তাহলে এদের সক্রিয়তা বেশি। যেখানে ফুটন্ত জল বা স্টিম লাগছে লোহা এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু বাবা এদের সক্রিয়তা তুলনামূলক কম, সেই জন্যই কিন্তু ঘটনাটা ঘটছে। এবার মনে রাখবে, জিঙ্ক যেমন আমি আগে দেখলাম, জিঙ্কের সাথে যেরকম অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যালুমিনিয়ামের সাথে তুমি দেখবে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই ধাতুগুলো দেখতে পাবে জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো ক্ষারের সাথে বিক্রিয়া করেও এরা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে।
তুমি যদি জিঙ্কের সাথে NaOH এর বিক্রিয়া করাও, জিঙ্ক ধাতুর সাথে NaOH এর বিক্রিয়া করলে তুমি পাবে সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস। একইভাবে অ্যালুমিনিয়াম ধাতুর সাথে যদি তুমি NaOH এর বিক্রিয়া করাও, অ্যালুমিনিয়াম ধাতুর সাথে যখন NaOH এর বিক্রিয়া করাচ্ছ সেক্ষেত্রে তুমি পাবে, দেখবে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে এই জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এই দুটো ধাতু তোমরা মনে রাখবে অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও হাইড্রোজেন তৈরি করে, আবার ক্ষারের সাথে বিক্রিয়া করেও হাইড্রোজেন তৈরি করে। শুধুমাত্র ধাতব মৌলই নয়, সিলিকন হলো একটা অধাতু। এই সিলিকন অধাতুও দেখতে পাবে NaOH এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করে হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম সিলিকেট। তাহলে সিলিকন একটা অধাতু, এই অধাতুটিও দেখা যাচ্ছে কার সাথে বিক্রিয়া করছে, আমাদের ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করছে হাইড্রোজেন গ্যাস। এছাড়াও হাইড্রোজেনের অন্যান্য প্রস্তুতির মধ্যে, যেটা আমরা অক্সিজেন প্রস্তুতির সময় তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা যদি জলের তড়িৎ বিশ্লেষণ করি, আমরা আলোচনা করেছিলাম যে ক্যাথোড এবং অ্যানোডের কথা, অর্থাৎ ব্যাটারির ধনাত্মক অংশ যার সাথে যুক্ত করা হয় তাকে আমরা বলি অ্যানোড, এবং ব্যাটারির নেগেটিভ অংশ যার সাথে যুক্ত করা হয় তাকে আমরা বলবো ক্যাথোড। আমরা আলোচনা করেছিলাম যে যখন জলের তড়িৎ বিশ্লেষণ হয় সেক্ষেত্রে অ্যানোডে অক্সিজেন তৈরি হয়। এই একই বিক্রিয়ায় আমরা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবো। তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে জল ভেঙে গিয়ে ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন। এ নিয়ে বিস্তারিত আমরা তড়িৎ বিশ্লেষণ অধ্যায়ে আলোচনা করব। আরেক ধরনের যৌগের কথা আমি বলবো, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রাইড বা লিথিয়াম হাইড্রাইড। এদের হাইড্রাইড কেন বলা হচ্ছে? কারণ হাইড্রোজেন সাধারণত H+ রূপে থাকে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড। এই সমস্ত যৌগতে দেখবে হাইড্রোজেনটি প্লাস অবস্থায় রয়েছে, কিন্তু এই যৌগগুলিতে হাইড্রোজেন কিন্তু মাইনাস অবস্থায় রয়েছে, যাকে বলা হয় হাইড্রাইট মূলক। এটিকে বলা হচ্ছে হাইড্রাইট মূলক। এই হাইড্রাইট মূলক থাকার কারণে এই যৌগটির নাম হলো ক্যালসিয়াম হাইড্রাইড, এটার নাম হলো লিথিয়াম হাইড্রাইড। এই হাইড্রাইডের সাথে যদি তুমি সরাসরি জল দাও বা জলের বিক্রিয়া করো, তাহলে তুমি পাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। একইভাবে লিথিয়াম হাইড্রাইডের সাথে যদি তুমি জলের বিক্রিয়া করো, তাহলে তুমি পাবে লিথিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। দেখো, প্রথম এই যৌগ থেকে এই বিক্রিয়াগুলি ভাবা হয়েছিল এবং এই ক্যালসিয়াম হাইড্রাইডের নাম হচ্ছে হাইড্রোলিথ। হাইড্রোলিথ এই কারণে এই প্রক্রিয়াগুলোর নাম দেওয়া হয়েছে। এই যে দুটো প্রক্রিয়া তোমাদের সাথে আলোচনা করলাম, হাইড্রাইডের সাথে সরাসরি জলের বিক্রিয়ায়, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে হাইড্রোলিথ প্রক্রিয়া। এই হলো আমাদের হাইড্রোজেনের অন্যান্য প্রস্তুতি। এবার আমরা হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম। দেখো, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে হিলিয়াম, নিয়ন, আর্গন এই কয়েকটি নিষ্ক্রিয় মৌল ছাড়া বেশিরভাগ গ্যাসীয় মৌলই কখনো পারমাণবিক অবস্থায় থাকতে পারে না। হাইড্রোজেন বায়ুমণ্ডলে বা যখন তৈরি হওয়ার পর সবসময় H2 রূপে অবস্থান করে। এবার কোনো কারণে যদি উচ্চ উষ্ণতার সৃষ্টি করা হয়, যেমন দেখবে বিদ্যুৎ স্ফুলিঙ্গের যখন হয়
বা বর্জ্যপাতের সময় প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস যখন উৎপন্ন হয় তখন হাইড্রোজেন অণু ভেঙে গিয়ে পারমাণবিক হাইড্রোজেন উৎপন্ন করে। এবং এই পারমাণবিক হাইড্রোজেনের সক্রিয়তা কিন্তু মনে রাখতে হবে আণবিক হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি। এই পারমাণবিক হাইড্রোজেন যখন কোনো যৌগ বা মৌলের সাথে যুক্ত হয়, আমরা আগের দিন যখন অক্সিজেনের ধর্ম নিয়ে আলোচনা করছিলাম তখন বলেছিলাম অক্সিজেন যখন কোনো মৌল বা যৌগের সাথে যুক্ত হয় তখন আমরা তাকে বলেছিলাম জারণ। তাহলে অক্সিজেন যখন কোনো মৌল বা যৌগের সাথে যুক্ত হচ্ছে তাকে জারণ বলবো। ঠিক একইভাবে কোনো মৌল বা যৌগর সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হওয়ার এই পদ্ধতিটাকে বলা হয় বিজারণ। এ নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব যখন জারণ বিজারণ নিয়ে আলোচনা হবে। আপাতত জেনে রাখো অক্সিজেন যুক্ত হওয়া হলো জারণ এবং হাইড্রোজেন যুক্ত হওয়া হলো বিজারণ। এবার চলো আমরা হাইড্রোজেনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করি। দেখো এই হাইড্রোজেন যে গ্যাসের কথা তোমাদের আলোচনা করলাম, এই হাইড্রোজেন গ্যাস কিন্তু বাবা মনে রাখতে হবে নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না, অর্থাৎ হাইড্রোজেন একটা দাহ্য গ্যাস। তাহলে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়াটি কী হবে? হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটে বা হাইড্রোজেন গ্যাসকে যদি সরাসরি তুমি আগুনে পোড়াও দেখবে সেখানে একটা বিস্ফোরণ ঘটে। কারণ এই বিক্রিয়াটির ক্ষেত্রে এত শক্তি উৎপন্ন হয় যে তাপ শক্তি উৎপন্ন হয়, ফলে বিস্ফোরণ ঘটে। এবং এই বিক্রিয়াটি কি অবশ্যই জল তৈরি হওয়ার বিক্রিয়া। তোমরা দেখলে যেমন জল ভেঙে গিয়ে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হচ্ছে, সেই রকম যখন তুমি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করবে তখন এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে জল উৎপন্ন করবে। এবং আবারও বলছি বিক্রিয়াটিতে কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে, ফলে সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। এরপর চলে এসো আমরা দেখে নিই যে হাইড্রোজেনের সাথে কিছু ধাতুর বিক্রিয়া। দেখো সোডিয়াম বা ক্যালসিয়াম ধাতুর সাথে যদি তুমি হাইড্রোজেনের বিক্রিয়া করো তাহলে কি পাবে? সোডিয়ামের ক্ষেত্রে পাবে সোডিয়াম হাইড্রাইড। আমি পুনরায় মনে করিয়ে দিচ্ছি এখানে কিন্তু সোডিয়াম প্লাস অবস্থায় রয়েছে, হাইড্রোজেন মাইনাস অবস্থায় রয়েছে, ফলে এগুলি হচ্ছে হাইড্রাইড। ঠিক একইভাবে ক্যালসিয়ামের সাথে যখন হাইড্রোজেনের বিক্রিয়া করবে তখন আমরা পাবো ক্যালসিয়াম হাইড্রাইড। তো এই ক্যালসিয়াম হাইড্রাইডেরই আরেক নাম আমি একটু আগেই তোমাদের বললাম হাইড্রোলিথ। হাইড্রোলিথ এই যৌগটার আরেকটি নাম হচ্ছে হাইড্রোলিথ। এবং এই যৌগগুলির সাথে যদি তুমি সরাসরি জলের বিক্রিয়া করো পুনরায় তুমি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার চলে এসো আমরা দেখে নিই যে হাইড্রোজেনের সাথে অধাতুগুলি কিভাবে বিক্রিয়া করবে। দেখো হাইড্রোজেনের সাথে যদি তুমি সালফার ধাতুর বিক্রিয়া করো তাহলে তুমি পাবে H2S, অর্থাৎ যদি তুমি হলুদ রঙের সালফার বা গন্ধককে হাইড্রোজেন সহ উত্তপ্ত করো তাহলে তুমি H2S পচা ডিমের গন্ধ বিশিষ্ট হাইড্রোজেন সালফাইড পাওয়া যাবে, যার গন্ধ দিয়েই যাকে চেনা যায়। এছাড়াও যদি তুমি হাইড্রোজেনের সাথে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটাও এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটছে তখন বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। তাহলে সাধারণ উষ্ণতায় কিন্তু হাইড্রোজেন এবং ক্লোরিন বা অন্ধকার ঘরে কিন্তু বিক্রিয়া করে না, কিন্তু যদি আমি সামান্য সূর্যালোক বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে সূর্যালোক বা সামান্য উত্তাপ প্রয়োগের মাধ্যমে বিক্রিয়া ঘটাই তাহলে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। এই বিক্রিয়াটিতেও কিন্তু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকতে পারে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এটিও হাইড্রোজেনের সাথে অধাতুর বিক্রিয়া। আমরা জানি নাইট্রোজেন একটি অধাতু
এর সাথে কিন্তু হাইড্রোজেনের স্বাভাবিক অবস্থায় কোনো বিক্রিয়া হবে না। কিন্তু হেবার এক বিজ্ঞানী, যিনি নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে যুক্ত করে খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ অ্যামোনিয়া উৎপন্ন করতে সক্ষম হয়েছিলেন। দেখো বিক্রিয়াটা আমরা যদি ব্যালেন্স করি, এই হলো সেই বিক্রিয়া। তাহলে বিজ্ঞানী হেবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছিলেন, যা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট। কিন্তু মনে রাখতে হবে, স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন জুড়ে কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় না। এর জন্য প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 200 বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন। অর্থাৎ তুমি যে বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে বসবাস করছো তার থেকে 200 গুণ বেশি চাপের প্রয়োজন, এবং এর সাথে কিছু পরিমাণ লোহা অনুঘটকের প্রয়োজন হয়, তবেই কিন্তু বিক্রিয়াটি ঘটে। এবং অ্যামোনিয়ার এই উৎপাদন কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যামোনিয়ার সাথে বিভিন্ন যৌগের বিক্রিয়ায় আমরা অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট এই যৌগগুলি পেতে পারি। এই অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট কী কাজে লাগে? মনে রাখতে হবে, এগুলি কিন্তু রাসায়নিক সার। তাহলে রাসায়নিক সার হিসাবে আমরা জানি নাইট্রোজেন, ফসফরাস এগুলো উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয়, ফলে এই সারগুলোকে আমরা ব্যবহার করতে পারি জমির উর্বরতা বৃদ্ধির জন্য। এই প্রসঙ্গে জেনে রাখা দরকার, আরেকটি নাইট্রোজেন ঘটিত সার হলো ইউরিয়া। তোমরা নাম শুনে থাকতে পারো ইউরিয়ার, যেটি কিন্তু নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার। তাহলে নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার হলো ইউরিয়া। ইউরিয়া হলো নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার। আর যদি বলে অজৈব সার, তাহলে কি বলবে? অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট, এগুলি হলো অজৈব সার, তার উদাহরণ। এবার চলে এসো আমরা কিছু বিজারণ ধর্মের উদাহরণ দেখি। দেখো, কপার অক্সাইডের সাথে যদি তুমি হাইড্রোজেনের বিক্রিয়া করাও, এক্ষেত্রে কি ঘটবে খুব ভালো করে খেয়াল করো। কপার অক্সাইডের সাথে যখন হাইড্রোজেনের বিক্রিয়া ঘটছে, কপার এবং জল তৈরি হচ্ছে। তাহলে এই যে কপার এবং জল তৈরি হলো, এক্ষেত্রে বিজারণ এবং জারণ কোনটা সেটা একটু আমরা আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করি। দেখো, মনে রাখতে হবে এখানে হাইড্রোজেনের সাথে দেখো অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে হাইড্রোজেনের সাথে যেহেতু অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো জারণ। আবার দেখো, কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়েছে, তাহলে আমরা এটাকে বলবো বিজারণ। এ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে যখন জারণ বিজারণ আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। তাহলে একটা কথা মনে রাখবে আপাতত, যে জারণ এবং বিজারণ কিন্তু একই সাথে ঘটে। এবং আর কি বললাম সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো মৌলর সাথে, মৌল বা যৌগ যাই হোক না কেন, তার সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, মৌল বা যৌগের সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, তাকে আমরা বলবো জারণ। আর যদি মৌল বা যৌগের সাথে অক্সিজেন বেরিয়ে যায় মৌল বা যৌগ থেকে, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে বলবো বিজারণ। ঠিকইভাবে একইভাবে আমরা বলতে পারি, দেখো কোনো মৌল বা যৌগ রয়েছে, সেই মৌল বা যৌগ থেকে যদি আমরা দেখি হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাকে আমরা বলবো বিজারণ। আবার যদি হাইড্রোজেন নির্গত হয় বা বেরিয়ে যায়, তাকে আমরা বলবো জারণ। তাহলে ওপরের বিক্রিয়াটা কেন জারণ বিজারণ বিক্রিয়া? দেখো, আমরা যদি এই কনসেপ্টটাকেই প্রয়োগ করি, দেখো এই যৌগটা থেকে অর্থাৎ কপার অক্সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেন বেরিয়ে গেছে, মাইনাস মানে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়া মানে এটা কি? বিজারণ। আবার দেখো হাইড্রোজেনের সাথে তুমি দেখতে পাচ্ছ অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? জারণ। তাহলে খেয়াল রাখতে হবে এই প্রসঙ্গে, জারণ এবং বিজারণ কিন্তু সবসময়
একই সাথে ঘটে। এটা কিন্তু মনে রাখবে, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। লাস্ট যেটা দিয়ে আমরা শেষ করব সেটা হলো এই হাইড্রোজেন গ্যাস দেখা যায় কিছু ধাতু যেমন প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এবং নিকেল, এই ধাতুগুলোর পৃষ্ঠতলে হাইড্রোজেন গ্যাস দেখা যায় মৃদুভাবে আবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রেও যেমন তোমরা দেখেছিলে, এখানেও এই গ্যাসগুলি কি হয়, এদের পৃষ্ঠতলে আবদ্ধ হয়ে থাকে। এই ঘটনাটিকে বলা হয় অন্তর্ধিতি। এই ঘটনাটিকে আমরা কি বলবো? অন্তর্ধিতি। এবার যদি তুমি একটু বেশি তাপমাত্রায় নিয়ে যাও, অর্থাৎ তুমি যদি উত্তপ্ত করো, তাহলে এই হাইড্রোজেনগুলি কিন্তু আবার এই ধাতব পৃষ্ঠ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এই ছিল আজকের বিষয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ধন্যবাদ।